আমাদের পার্টি বাংলাদেশ আওয়ামী লীগ এই উদারতা নিয়ে কাজ করেছে। দীর্ঘ 15 বছর 7 মাস রাষ্ট্র পরিচালনা করেছেন, শান্তির সুবাতাস সৃষ্টি করেছেন। আজকেও আপনার কথার সঙ্গে আমি তাল মিলিয়ে বলতে চাই, আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমিও চাই বাংলাদেশে প্রতিহিংসা রাজনীতি কবররচনা হোক, আমরা যেন একটি প্রতিদ্বন্দ্বিতাময়ী সুস্থ ধারার রাজনীতিতে বাংলাদেশ যেন ফিরে আসতে পারে, এটি আমার কাম্য। তো সেই ক্ষেত্রে গত 15 বছরে আপনারা যে ভুল ভ্রান্তি গুলো করেছেন সেগুলি আইডেন্টিফাই করে আপনারা কি একটু দুঃখ প্রকাশ করতে পারেন? শুরুটা আপনারাই করলেন না হয়। দেখেন, আপনি যতই আমাকে উত্তেজিত করেন, আমি এই মুহূর্তে উত্তেজিত হব না। আমরা তো মারামারি করতে চাচ্ছি না, আমরা চাচ্ছি দেশকে একটি সুস্থ ধারায় ফিরে আসুক। দেশটিকে ইউনুস ধ্বংস করে দিতে সমস্ত খাত, শিক্ষা, অর্থ, কৃষি থেকে শুরু করে এবং আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে যে বিশৃঙ্খলা তৈরি হয়েছে সমস্ত কিছু ধ্বংস করে দিয়েছে। সর্বশেষ যা ছিল সবই ধ্বংস করে দিয়েছে। তাহলে আমাদের কি উপায়? এখন উপায় হলো একটি জাতীয় ঐক্যমতের ভিত্তিতে দেশটিকে পরিচালনা করা, প্রতিহিংসাকে পরিত্যাগ করা। এই প্রতিহিংসা যদি পরিত্যাগ করে যদি রাজনীতিটা করা যায় তাহলে অবশ্যই সকলেই দেশ উপকৃত হবে। আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার জাহাঙ্গীর কবির নানক, বলুন যে কেমন আছেন? হ্যাঁ, আছি ভালো মন্দ মিলিয়ে আছি। এই নির্বাচনকে কেমন দেখলেন? হ্যাঁ, নির্বাচনটি আসলে সারা দেশের মানুষ প্রত্যক্ষ করলো একটি পরিকল্পিত প্রতারণা প্রহসনের নির্বাচন, যা বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে এক কলঙ্কময় অধ্যায় হিসেবে চিরদিন লিপিবদ্ধ থাকে। কিন্তু এই যে দেখুন, রাষ্ট্রপতি এবং আওয়ামী লীগের অত্যন্ত পরীক্ষিত একজন নেতা, তিনি ভোট দিতে গিয়েছিলেন এবং তার শালাকে জামায়াতে ইসলাম থেকে নির্বাচন করিয়েছেন। বিষয়টি কিভাবে দেখছেন? একজন দর্শক এখানে প্রশ্নটি তুলেছেন। দেখেন, আসলে বিষয়টি খুবই দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক। এভাবেই আমি বলতে চাই, দুটি বিষয় দুর্ভাগ্যজনক। যে দুটি বিষয় আপনি এনেছেন এ সংক্রান্ত দুটি বিষয় কিন্তু দুর্ভাগ্যজনক। তারপর উনি আমাদের অনেক শ্রদ্ধেয় নেতা, উনি আমাদের সাবেক মহামান্য রাষ্ট্রপতি। কাজেই বিষয়টি কি তা আমার মনে হয় সময় আরো অনেকে স্পষ্ট করে বলবে। ইতিহাস সবকিছুই মানুষকে জানিয়ে অনেক কিছু আমাদের এখনো সত্যি এখন অনেক অজানা। কিন্তু তার মতো ব্যক্তি যখন ভোট দিতে যান, দলগতভাবে যখন সিদ্ধান্ত থাকে ভোট বর্জনের, সাধারণ কর্মীরা, সাধারণ সমর্থকরা তারা ভয়ে, আতঙ্কে কিংবা রাজাকার আসছে তা প্রতিরোধ করার জন্য ভোট দিতে যেতেই পারে। কিন্তু তাদের মতো নেতার কাছ থেকে নেতা যখন ভোট দিতে যান, নিঃসন্দেহে এটির কোনো জবাব হয় না। ভয়, আতঙ্ক এসব কোনো জবাব চলে না, যাই পরবর্তীতে যাই রিভিল হোক না কেন। আপনার কাছে প্রশ্ন, আপনারা এই নির্বাচনকে প্রত্যাখ্যান করেছেন, প্রত্যাখ্যান করে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়েছেন। এই দাবি পূরণের কোনো বাস্তবতা কি আপনারা দেখেন? দুঃখিত, আবার বলুন তো। আওয়ামী লীগের পক্ষ থেকে এই নির্বাচনকে প্রত্যাখ্যান করা হয়েছে। আপনি নিজেও বললেন যে এই নির্বাচনটি ইতিহাসে একটি কলঙ্কজনক নির্বাচন হিসেবে বিবেচিত হবে, তাই তো? কিন্তু নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দাবি করেছেন। আপনাদের এই দাবি বাস্তবায়নের কোন রকম কোন বাস্তবতা আপনারা দেখছেন কিনা? দেখেন, আমি আপনাকে একটি জিনিস পরিষ্কার করতে চাই। প্রথমত হলো, আমরা নির্বাচন প্রত্যাখ্যান করিনি। আমরা আমাদের নেত্রী, মাননীয় নেত্রী, আমাদের পার্টির সভাপতি দেশরত্ন শেখ হাসিনা নির্বাচনে অংশগ্রহণ করতে চাই এবং সেই নির্বাচনে অংশগ্রহণ করার শর্তে তিনি এমনও বলেছেন যে এই নির্বাচন যদি একটি তত্ত্বাবধায়ক সরকার নির্বাচনকালীন সরকারের অধীনে নির্বাচন হয়, সেই নির্বাচনে যদি বাংলাদেশ আওয়ামী লীগ পরাজিত হয় তাহলে বিজয়ীদেরকে তিনি অভিনন্দন জানান। অর্থাৎ একটি
গণতান্ত্রিক পরিবেশ এবং পরিস্থিতিতে বাংলাদেশকে ফিরিয়ে আনতে চেয়েছে, কিন্তু দেশের প্রায় 60% মানুষকে নির্বাচনের বাইরে রেখে যে নির্বাচনটি করেছে এই ফ্যাসিস্ট ইউনূস সরকার, একটা মেটিকুলাস ডিজাইনের মধ্য দিয়ে, সেই ফ্যাসিস্ট ইউনূস সরকারের এই নির্বাচনের ব্যাপারে মাননীয় নেত্রী শেখ হাসিনা আহ্বান জানিয়েছিলেন যে এই নির্বাচনে ভোট দান থেকে বিরত থাকার, এবং সেটি কিন্তু শুধু আওয়ামী লীগ ঘরানার মানুষকে নয়, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, এদেরকেই, শ্রমিক লীগ নয়, তিনি আবেদন জানিয়েছিলেন দেশের সমস্ত মানুষকে যে নির্বাচনে আওয়ামী লীগ নেই, যে নির্বাচনে নৌকা নেই, সেই নির্বাচনে আপনারা অংশগ্রহণ করবেন। বাস্তবতা হলো এটি যে দেশের মানুষ প্রায় 60 থেকে 70% মানুষ এই নির্বাচনকে ঘৃণা ভরে আওয়ামী লীগ বিহীন নির্বাচনকে বর্জন করেছে এবং প্রত্যাখ্যান করেছে। কাজে আমরা পরিষ্কার বলতে চাই সুলতানা রহমান, সেটি হলো বাংলাদেশ আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক দল, এটি কোনো গুপ্ত দল নয়, এটা কোনো আন্ডারগ্রাউন্ড অর্গানাইজেশন কোনোদিন করেনি। সশস্ত্র পথ 71 ছাড়া আর কোনোদিন সশস্ত্র পথ ধরেনি। আমরা পরিষ্কার ভাবে বলতে চাই আমাদের নেত্রী শেখ হাসিনা একটি কঠিন এবং কঠিনতম একটি লড়াই কিন্তু করেছেন এবারের নির্বাচনে। সেই লড়াইয়ে শেখ হাসিনা জয়ী হয়েছেন এবং শেখ হাসিনা জয়ী। বুঝতে পেরেছি, ঠিক যে অধিকাংশ মানুষ ভোট দিতে যায়নি, আপনাদের এই আহ্বানে সাড়া দিয়েছেন, যদিও আপনার আব্দুল হামিদের মতো আপনাদের দলীয় নেতারা ভোট দিতে দিয়েছেন। আমি আগেই বলেছি এটি দুঃখজনক, দুর্ভাগ্যজনক। ওকে, এখন আপনি আমার ওই প্রশ্নটির উত্তর দেন যে ওই বাস্তবতা কি দেশে এখন আছে যে আপনারা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চান? দেখেন, নির্বাচনটি 12 ফেব্রুয়ারি নির্বাচনটি কেবল হলো। এখন বাংলাদেশে জনাব জাহাঙ্গীর কবির নানক, আপনি 12 ফেব্রুয়ারি নির্বাচনটি কেমন হয়েছে আপনি কিন্তু বলেছেন, এবং এটা ঠিক, এটা একটা পাতানো নির্বাচন হয়েছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই, কিন্তু তারপরেও মানুষ কিন্তু হাফ ছেড়ে বেঁচেছে একদিক দিয়ে। দেখেন, শুধু কি পাতানো নির্বাচন, এই নির্বাচনটি নিয়ে এমন ছেলে খেলা হয়েছে, এমন ছেলে খেলার মতো খেলেছেন ফ্যাসিস্ট ইউনূস, যে কোন সেন্টারে আমি নাম দিতে পারবো যে কোন সেন্টারে 244% ভোট কাস্ট হয়েছে, কোন সেন্টারে 100% ভোট কাস্ট হয়েছে। ওকে, হানা ভোটের ক্ষেত্রে কোনো মিল ছিল না, গরমিল ছিল, সবকিছুই ঘন্টার পর ঘন্টা। যেমন আমি আপনাকে খুব সংক্ষিপ্ত ভাবে, আপনিও জানেন যে 11টা পর্যন্ত ভোটদানের সংখ্যা ছিল 14.96। এটি নির্বাচন কমিশনের স্বীকার করা। সেই ভোটের সংখ্যা গিয়ে দাঁড়ায় দুপুর 12টার দিকে গিয়ে দাঁড়ায় 32.88%। এরপরে 3.5 ঘন্টায় ভোট প্রদানের হার ছিল প্রতি ঘন্টায় 4.27%। পরের ঘন্টায় ভোট গ্রহণের হার দেখানো হয়েছে 17.92%। অথচ বাংলাদেশের ভোট গ্রহণের ইতিহাসে জানা থাকলে বোঝা যায় যে সকাল 11টা পর্যন্তই হলো ভোট গ্রহণের হার থাকে সর্বোচ্চ। কিন্তু যে ভোট গ্রহণ নিয়ে যা হয়েছে, এটি আজকে যদি আমি বলি তাহলে মনে হবে যে এই ভোটের ফলাফল বা যারা এই ভোটের ফলাফলে, তথাকথিত ভোটের ফলাফলে যারা বিজয়ী হয়েছে তাদেরকে আমরা মেনে নিতে পারছি না। না সুলতানা রহমান, বিষয়টি এমন নয়। বিষয়টি এককালের তাদের সহযাত্রী জামাতে ইসলামের নেতৃত্বে জোট, তারা কিন্তু এই নির্বাচনের ব্যাপারে অভিযোগ এবং কঠিন অভিযোগ দায়ের করেছে। এই নির্বাচনে কিন্তু জামিয়াতে উলামা ইসলাম করেছে। এই নির্বাচনে কিন্তু সকল দলগুলি এই নির্বাচন খুব খারাপ হয়েছে, এই নির্বাচন খুব খারাপ হয়েছে। আপনার 24-এর নির্বাচনের চেয়ে কি খারাপ হয়েছে? আপনি বলেন এই নির্বাচনটিকে আপনি 24-এর সঙ্গে তুলনা করবেন? মাগরিবের নামাজ পড়ে বিসমিল্লাহ বলে শুরু করছে 11 তারিখ ভোট কাটা। একটু 1 মিনিট, সেই ভোট কাটা শুরু করেছে, সারা রাত ভোট কেটেছে, ভোট কাটার মহোৎসব করেছে, গোলাগুলি হয়েছে, মারামারি হয়েছে, খুনাখুনি হয়েছে, একে অপরের বিরুদ্ধে অভিযোগ দিয়েছে। আপনি এই ভোটকে 24-এর সঙ্গে তুলনা করলে চলবে না। ওকে, আর তুলনা করলাম না, কিন্তু 24 আপনি স্বীকার করেন 24-এর ভোট কোনো ভালো হয়নি ভোট? না, 24-এর ভোট কেমন হয়েছে
সেটা কিন্তু সুলতানুর রহমান আলোচনা বিষয়, সে ওকে, বিষয়ে এখন আমি সবই এখন দেখেন আপনার দেখেন সামনে আমরা কি আমি আলোচনা করব। আমাদের জনাব জাহাঙ্গীর কবির নানক সবই তাহলে আলোচনার বিষয়। আমরা কি এই যে দোষারোপের রাজনীতি থেকে ধরেন 24-এর নির্বাচনে বিএনপি বর্জন করেছে, রাইট? আপনাদের কাছে এটা আলোচনা সাপেক্ষ, এখন এটা নিয়ে কথা বলতে হবে। আর এই হ্যাঁ। নির্বাচন আপনারা অংশগ্রহণ করতে পারেননি এবং ভোট বর্জনের ডাকও দিয়েছেন, এটিও আলোচনা সাপেক্ষ হতে পারে। আমি একটু আগে বাড়তে চাই যে আপনারা আজকে যখন আপনাদের কর্মীরা মারধরের শিকার হচ্ছে, আপনারা ভোট বর্জন করছেন এবং আপনাদের কর্মীরা আজকে বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় অফিস খুলছে, এটা কি আপনাদের দলীয় নির্দেশে? আপনারা যদি বিদেশে বসে নির্দেশনা দিতে থাকেন আর দেশে বসে কর্মীরা মারধর খাবে, পুলিশের হাতে আটক হবে, এইটাই কি ব্যবস্থাপনা? এটাই কি আন্দোলন আপনাদের? না, দেখেন, বিষয়টিকে এভাবে বললে চলবে না, বিষয়টিকে এভাবে বললে চলবে না। কোন ভাবে বললে চলবে তাহলে সেটা বলেন আপনি। কর্মীরা নিরবিচ্ছিন্নভাবে 18 মাস লড়াই এবং সংগ্রাম করেছেন। আমরাও লড়াই এবং সংগ্রামে নেতৃত্ব দিয়েছি। আমাদের নেত্রী শেখ হাসিনা এই লড়াইয়ের প্রধান কমান্ডার হিসেবে নেতৃত্ব দিচ্ছেন। কাজে আওয়ামী লীগের নেতা কর্মীদের কাছ থেকে কিন্তু আপনি যা বলছেন এই কথা, তারা কিন্তু বাস্তব পরিস্থিতি জানে যে মাননীয় নেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেদিন যদি বেরিয়ে না যেতেন তাহলে কি ঘটতো সেদিন বাংলাদেশে। মাননীয় নেত্রী শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহানা সেদিন কি নিষ্ঠুর নির্মম ভাবে তাদেরকে হত্যা করত, এগুলো কিন্তু আওয়ামী লীগের নেতা কর্মীরা জানে। কেউ কেউ প্রশ্ন করতেই পারে। আমি কোটি কোটি আওয়ামী লীগের নেতা কর্মীর ভিতরে যদি 10 জন প্রশ্ন করে সেটি বলবো না। আমরা কিন্তু প্রতিনিয়ত জেলাগুলির সঙ্গে কথা বলছি, তৃণমূল পর্যায়ে, জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে পর্যন্ত আমরা কথা বলছি। কাজে আমরা কিন্তু ভেরি ক্লোজ কানেক্টিভিটিতে আছি। নেত্রী কথা বলছে। আর আজকে যে পরিস্থিতি দাঁড়িয়েছে, এই পরিস্থিতি নিয়ে, এই পরিস্থিতিতে নেতা কর্মীরা অবশ্যই একটি প্রত্যাশা দেখতেই পারে, একটি প্রত্যাশা থাকতেই পারে। সেই প্রত্যাশার জায়গাটা এক একজনের এক এক ধরনের হতে পারে, তাই না? লেট আস সি, আমাদেরকে দেখতে হবে একটি পরিবর্তিত পরিস্থিতি। সেই পরিবর্তিত পরিস্থিতির আলোকে আমাদেরকে অপেক্ষা করতেই হবে। রাজনীতি ইটস এ লং রেস। জি, সেই ক্ষেত্রে আপনাদের কর্মীরা ধরেন আজকে আপনার কোথায় যেন পার্টি অফিস খুলেছে, পুলিশ তাদেরকে ধরে নিয়ে গেছে। এর আগে পঞ্চগড়ে অফিস খুলেছে, পুলিশ তাদের ধরে নিয়ে গেছে। 32 নম্বরে গিয়েছে, পুলিশ তাদের ধরে নিয়ে গেছে, যদি ছেড়ে দিয়েছে। কিন্তু এই যে কর্মীরা নিজ দায়িত্বে নিজে থেকে অফিস খুলছে, এটা কি, এই ব্যাপারে কি আপনাদের কোনো কেন্দ্রীয় নির্দেশনা আছে? না, দুঃখিত, আমাদের কোনো কেন্দ্রীয় নির্দেশনা নেই। আমাদের নেতা কর্মীরা অনেক জায়গায় স্বতঃস্ফূর্ত হয়ে, আবেগপ্রবণ হয়ে বিভিন্ন জায়গায় অফিস খুলেছেন। বা আমি বলবো যে ঢাকা বিশ্ববিদ্যালয় নীল দলের সভাপতি ডক্টর জামালউদ্দিন যে কর্মসূচি দিয়ে 32 নম্বরে গিয়েছিলেন, এটা তার আবেগ, তার বুকের ভিতর চূর্ণ বিচূর্ণ। আপনাদের আবেগ আসে না? আমাদের আবেগ ছিল না। আবেগ ছাড়া কি আমরা 69 থেকে এই 2024-এ আসতে পেরেছি? আলাউদ্দিনের স্বপ্নে প্রদত্ত মহৌষধের মতো আমরা আবিষ্কার হয়েছি। কিন্তু আপনাদের উপর যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, একটা দলের শীর্ষ নেতা হিসেবে এই ব্যর্থতার দায় কি আপনারা নেবেন না? আমি সফলতার ব্যর্থতা এখনই আমি মূল্যায়ন করতে চাই না। এখন এমন একটি সময় এবং পরিবেশ পরিস্থিতি যখন এই বিষয়গুলি আলোচনা, আমি বলতে পারি, আমি ব্যক্তিগতভাবে আমি এটাকে অনুৎসাহিত করতে চাই। কার কি ব্যর্থতা ছিল, সফলতা ছিল, কি ছিল, এগুলো আমি অনুৎসাহিত করতে চাই। এখন আলোচনা হলো আমাদেরকে সারভাইভ করতে হবে, আমাদেরকে এগিয়ে যেতে হবে, আমাদেরকে রাজনৈতিক ভাবে বাংলাদেশ আওয়ামী লীগকে ঘুরে দাঁড়াতে হবে। জি, এখন আপনাদের যারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন বাংলাদেশে এই সাম্প্রদায়িক জঙ্গি গোষ্ঠী যেভাবে উত্থান হয়েছে, এই উত্থানে আমি অনেক আতঙ্কিত। অনেক জেলাগুলি আছে যে জেলাগুলিতে হোয়াইট ওয়াশ হয়ে গিয়েছে, তারা দখল করে নিয়েছে। এটি কি দখল? এটা
কারণ হলো একটি, এই নির্বাচনে আওয়ামী লীগের অনুপস্থিতি। আওয়ামী লীগ যদি থাকতো তাহলে এই জঙ্গি সাম্প্রদায়িক গোষ্ঠী 8%-এর বেশি সুলতানা রহমান তাদের ভোট নেয়, তাদের 8টা থেকে 10টির বেশি আসন নেওয়া, আসন পাওয়া চিরদিনই সম্ভব হয়নি, কোনদিনই সম্ভব হয়নি। এবারে 24-এর নির্বাচনেও যদি আওয়ামী লীগ অংশগ্রহণ করত তাহলে তাদের পায়ের তলে মাটি থাকত। কিন্তু বুঝলাম আপনাদের কথা সবই বুঝলাম। এটা তো বাংলাদেশে এই যা ঘটেছে, এটা তো মানে এই নির্বাচন বলেন, হ্যাঁ না ভোট বলেন, অনেক কিছুই নতুন কিছু ঘটেনি। আমি তো দেখি 75-এর পুনরাবৃত্তি ঘটেছে। তো এরকম একটা ঘটনা আবারও যে ঘটতে পারে, আপনাদের মাথায় কি বিন্দু মাত্র সেই সম্পর্কে ধারণা ছিল না? 1 নাম্বার। 2 নাম্বার, যদি ধারণা থেকে না থাকে সেটি তো আওয়ামী লীগের নেতৃত্বের ব্যর্থতা। আমি ধারণা ছিল না এই কথা তো আমি বলছি না, ধারণা তো ছিল। আমাদের নেত্রী শেখ হাসিনা অনেক 6 মাস আগ থেকে আগাম বার্তা দিয়েছেন, সে কথাগুলি আপনাদের মনে নেই? আপনাদের মিডিয়ায় তো প্রচার করা হয়েছে। জনাব জাহাঙ্গীর কবির নানক, শেখ হাসিনা নিশ্চয়ই বার্তা দিয়েছেন, কিন্তু দলগতভাবে তো আপনাদের কোনো প্রস্তুতি মানুষ দেখে নাই। আপনাদের ওয়ার্ড লেভেলে পর্যন্ত কমিটি নাই। ঢাকা শহরের মতো একটি জায়গায় আপনাদের এখনো পর্যন্ত একটা কমিটি নাই, এখনো পর্যন্ত আপনারা একটা মুখপাত্র দেন না। আপনাদের কি প্রস্তুতি ছিল? আপনারা 15 বছর সরকার চালিয়েছেন, কিন্তু দলটি অথর্ব হয়ে পড়েনি, ভেঙে চুরে নাজুক ভাবে পড়ে যায়নি। আপনারা কি সেগুলো মূল্যায়ন করার কোন রকম কোন চেষ্টা করছেন? আমরা এগুলি মূল্যায়ন করছি। আমরা আমাদের প্রিয় নেত্রী, আমাদের পার্টির সভাপতি, সবকিছু প্রিয় নেত্রীর উপর চালিয়ে দেন। আপনাদের যে রোল আছে, আপনাদের যে দায়িত্ব আছে নেতা হিসেবে, সে তো ধরেন শীর্ষ নেতা, কিন্তু তারপরের লেয়ারে আপনারা আছেন, তারপরে আরো একটা লেয়ার আছে। কোথায় সেই লেয়ার? আমরা তো কোনো লেয়ার দেখছি না। আমরা সমস্ত বিষয়গুলি আলাপ করছি। আমরা সংগঠনের কোথায় দুর্বলতা ছিল, ফাঁক ফোকর ছিল, সে কথাগুলি আমাদেরকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। সুলতানা রহমান, কোনো অস্বীকার করার কোনো সুযোগ নেই। আবার কোন কথা আছে যা এই মুহূর্তে বলা যাবে না। আমরা বলবো, আপনারা কি মূল্যায়ন করেছেন মানুষ জানতে চায়। তার চেয়েও বড় কথা আপনাদের কর্মীরা জানতে চায় আপনাদের মূল্যায়নটি কি। আমাদের কর্মীদের সঙ্গে আমরা মাননীয় নেত্রীর নির্দেশে আমরা কথা বলছি। সুলতানা রহমান, আমরা জাহাঙ্গীর কবির নানক, আপনাদের কর্মী যাদের সঙ্গে আপনারা সরাসরি কথা বলছেন, আপনার কি মনে হয় আপনাদের কর্মী শুধু তারাই? একটা আওয়ামী লীগ একটা বড় রাজনৈতিক দল, তাদের কোটি কোটি, অন্তত 4 থেকে 5 কোটি সমর্থক রয়েছে, তাদেরকে আপনারা কি বলছেন? শুধু কর্মীদের সঙ্গে আপনারা টেলিগ্রামে কথা বলবেন, ইজ ইট এনাফ? না, কিন্তু আমার অর্গানাইজেশনাল স্ট্রাকচারে তো কথা বলতে হবে। আমরা যেমন জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড, ইউনিয়ন, এই পর্যায়ের সকল নেতা কর্মী এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, আহত হয়েছে, কারাগারে রয়েছে, সে সকল পরিবার, সবার সঙ্গে কথা বলছি। আমি আপনাকে বলছি যে দিনাজপুর একটি জেলা, সেই জেলায় আমরা সর্বমোট 3 দিনে 17 ঘন্টা কথা বলেছি। এমন একজন কর্মী নাই যার কথা আমরা ধীর স্থির ভাবে না শুনেছি। আমরা এভাবে শুনছি। আপনাদের কর্মীদের পেটে ভাত নাই, থাকার জায়গা নাই। এখন এই নির্বাচনের পর তারা মনে করছে হয়তো ঘরে ফিরতে পারবে, কেউ কেউ পার্টি অফিস খুলছে। তাহলে আপনি আবার বললেন আমাকে আপনারা এরকম কোনো নির্দেশনা দেননি, তাহলে তারা খুলছে কেন পার্টি অফিস? তাদের আকাঙ্ক্ষা কি আপনারা ধারণ করতে পারছেন? তাদের আবেগ, তাদের আকাঙ্ক্ষা আপনারা ধারণ করতে পারছেন? আপনারা কি সেটা অনুভব করতে পারছেন? তাদের ভালোবাসা খুলতেই তো পারে। সেটা হচ্ছে দেখেই তো তারা পুলিশের ভয়, মবের ভয় ফেলে তারা যাচ্ছে। কিন্তু তাদের কি আবেগটাকে আপনারা যারা শীর্ষ নেতৃত্বে রয়েছেন, আপনারা কি ধারণ করতে পারছেন? আমি বুঝছি না আপনি কি বলতে চাচ্ছেন, তবে আমি আপনাকে বলি সব কিছুই একটি সংগঠিত ভাবে হওয়া উচিত। আমি সারা দেশের নেতা কর্মীদেরকে আমি বলবো, সংযত থাকুন, স্থির থাকুন। যে কোনো নির্দেশনা কেন্দ্র থেকে মাননীয় নেত্রী সহ আমরা দেব, সেই নির্দেশনাকে অনুসরণ করার জন্য আমি অনুরোধ করব। কারণ বিচ্ছিন্ন কোনো ঘটনা হলে তাদের উপর প্রচন্ড চাপ সৃষ্টি হয়, গ্রেপ্তার হবে, ইত্যাদি ইত্যাদি হবে। কাজেই আমি সবাইকেই স্বনির্বন্ধ অনুরোধ করব, দেখুন আমাদেরকে
অত্যন্ত বুঝে শুনে পা ফালাতে হবে, পদক্ষেপ দিতে হবে। মনে রাখতে হবে বাংলাদেশ আওয়ামী লীগকে নিয়ে সবাই আতঙ্কিত, ভয় ভীত, সন্ত্রস্ত। সেই কারণেই তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে, সেই কারণেই তো আওয়ামী লীগকে নির্বাচন থেকে বাইরে রেখেছিল। 62% মানুষকে এই নির্বাচন প্রক্রিয়ার বাইরে রেখে যে নির্বাচন হলো, কোন কেন্দ্রে কুকুর গিয়েছে, কোন কেন্দ্রে ছাগল গিয়ে দাঁড়িয়েছে, ম্যাক্সিমাম কেন্দ্রগুলি ছিল ফাঁকা, শূন্য। অনেকেই তারা জানতে চায় আপনারা কবে ফিরবেন। বলবেন যে আমরা তো ফিরেছি, আমরা তো আছি, এরকম না। কবে নাগাদ ফিরবেন আপনারা? 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, আপনারা কি ধরেন যে কোনো সভ্য সমাজে, সভ্য রাষ্ট্রে যখন কোনো একটি মন্ত্রণালয় বলেন, কোনো একটি জায়গায় বা দলের ভেতরে ব্যর্থ হয়, তখন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি তিনি নিজে সরাসরি যুক্ত না থাকলেও পদত্যাগ করেন, অব্যাহতি নেন। এটাই দায়িত্বশীলতা। এখন অনেকেই প্রশ্ন তুলছেন, আপনারা কি নতুনদের জায়গা করে দিবেন? দেখেন, এই প্রশ্নটি এখনই এই প্রশ্নের উত্তর দেওয়ার সময় নয়। অবশ্যই নতুনরা তাদের কর্ম তৎপরতা এবং যোগ্যতা দিয়ে নিশ্চয়ই তারা প্রমাণ করবেন যে তারাই যোগ্য, তারাই নেতৃত্ব দেওয়ার যোগ্য, তারাই এগিয়ে আসবেন। এটাই তো স্বাভাবিক এবং আমরা সেইটিকে আমরা সাধুবাদ জানাব। তবে আপনি যেভাবে বলছেন সেটি আমাদের এখনই বলার সময় হয়, এখনই বলার কোন সুযোগ। তবে আমি আবারও বলছি আপনার মাধ্যমে তরুণদেরকে, আপনারা এগিয়ে আসুন। নেত্রীও বলেছেন যে যেখানে কাজ করছেন সাহসিকতার সঙ্গে, তারাই নেতা, শুধু পদধারী হলেই নেতারা। শুনেন, এইটা বলে উৎসাহ দেয়া যায়, কিন্তু এটা দিয়ে দায়িত্ব পালন করা যায় না। দায়িত্ব একটা আলাদা জিনিস। আপনি এইটি বলে উৎসাহ দিতে পারেন যে যেখানে নেতা। অ্যাটলিস্ট এখন পর্যন্ত দলের একটা মুখপাত্র পর্যন্ত দেয়া যায়নি কেন ভাই? একটু অপেক্ষা করেন, 18 মাস চলে গেছে। আওয়ামী লীগের মতো এত বড় একটা দলের 18 মাস লাগে সামান্য একটা মুখপাত্র দিতে? আওয়ামী লীগের দলের মধ্যে কি লোকের অভাব, নেতার কোনো অভাব? কেন একটা মুখপাত্র মানুষ পায়নি আজ পর্যন্ত? শুধুমাত্র আপনার কর্মী না, দেশের মানুষেরও তো একটা আকাঙ্ক্ষা, আওয়ামী লীগ কি করছে। এক একজন এক এক রকম কথা বলছে, মানুষও বিভ্রান্ত হচ্ছে। আচ্ছা, এইবার আমাকে বলেন, এই যে বিএনপি সরকার তাদেরকে স্বীকৃতি দেবেন, অভিনন্দন জানাবেন? এটি তো দলীয় সর্বোচ্চ ফোরামের সিদ্ধান্ত। আপনি তো সর্বোচ্চ ফোরামে আছেন। তবে আমি আপনাকে দলের সর্বোচ্চ ফোরামে আছেন। তবে আমি আপনাকে বলতে পারি, অভিনন্দন একটি সরকার গঠন হলে সে সরকার যে সরকারেরই যে দলেরই সরকার হোক, এটা তো অভিনন্দন জানানো ইটস এ নর্মাল কাস্টম। কাজেই বাংলাদেশ আওয়ামী লীগ অনেক খোলা মনের দল, আমাদের নেত্রী অনেক খোলা মনের মানুষ। আমি মনে করি যে অবশ্যই নেত্রী আমাদের পার্টির তরফ থেকে নিশ্চয়ই তিনি সঠিক কাজটি করবেন। উত্তরটা আমি কিছুই বুঝলাম না। বললেন অভিনন্দন জানানোটা একটা ভদ্রতা, নেত্রী সঠিক কাজটি করবেন, মানে কি তিনি অভিনন্দন জানাবেন এমনটি বলছেন? আপনারা কি করছেন? সবকিছু কেন নেত্রীর উপর আপনারা চাপিয়ে দেন? আপনারা কেন সবকিছু নেত্রীর উপরে চাপিয়ে দেন? উনি পার্টির সভাপতি, তাই না? তাইলে আপনারা তাকে পরামর্শ দিতে ব্যর্থ হচ্ছেন। রহমান, আমি কিন্তু আগেই বলেছি যে সরকারি হোক, যে রাজনীতিক দলের সরকার হোক, সেই সরকার গঠন হওয়ার পরে অবশ্যই এটা নর্মাল কাস্টম অভিনন্দন জানানো। তারপরে কি আর উত্তর বাকি থাকে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিনন্দন জানিয়েছেন, ফোন করেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করেছেন, পৃথিবীর সব দেশ অভিনন্দন জানিয়েছে। আপনারা তাদের অভিনন্দন তো জানাননি, তত্ত্বাবধায়ক সরকারের দাবি নিয়ে এসেছেন। তো অভিনন্দন জানাতেন একটা ক্রুশিয়াল মোমেন্টে, যে রকম নির্বাচনী হোক না কেন, নির্বাচিত তো হয়েছে, তারপরে অভিনন্দন জানিয়ে আপনারা তত্ত্বাবধায়ক সরকারের দাবিটি তুলতেন। না, তত্ত্বাবধায়ক সরকারের দাবিটি ছিল কিন্তু নির্বাচন পূর্ব। এখন কিন্তু নির্বাচন উত্তর। আমাদের নেত্রী, আমাদের পার্টি অনেক খোলা মনের দল। নিশ্চয় ভুলে যাননি যে আমাদের নেত্রী সেই নেত্রী কোকো ইন্তেকাল করা, খালেদা জিয়া পুত্র কোকো ইন্তেকাল করার পরে সোজা
চলে গিয়েছিলেন শোক জানানোর জন্য, শোকাত্মমাকে। কাজেই বিষয়গুলিকে সেভাবেই কিন্তু ভাবতে হবে। দেখুন, গত 3 দশক ধরে, মনে করেন 91 পরবর্তী সরকার থেকে বলি, আমাদের রাজনীতিতে অনেক রকম অসৌজন্যমূলক, অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রতিহিংসা রাজনীতি একেবারে পাকাপোক্ত করে গেড়ে বসেছে। এই 24 বাংলাদেশের রাষ্ট্রটির উপর যে আঘাত করেছে, সবাইকে একটু কিন্তু নতুন করে ঘুরে দাঁড়ানোর জন্য একটা ভেতর থেকে একটা চাপ তৈরি করেছে। সেইখান থেকে আপনার কি মনে হয় যে প্রতিহিংসার রাজনীতি, ধরেন আমি যদি বলি একটা মানে একটা কি বল মাইল ফলক হিসেবে, যে 21 আগস্টের গ্রেনেড হামলা, এটি বাংলাদেশের রাজনীতির অনেক হিসাব নিকাশ বদলে দিয়েছিল। তারপরে আওয়ামী লীগ অনেক বছর শাসন করেছে, তারাও অনেক প্রতিহিংসা পরায়ণতা দেখিয়েছে বিএনপির প্রতি। যদি বলি কাটায় মানে কি 2 2 4 মানে প্লাসে কি মাইনাসে প্লাস একটা কথা থাকে না। সো প্রতিশোধ আপনাদেরও নেওয়া হয়ে গেছে, তাদেরও নেওয়া হয়ে গেছে। এখন কি বাংলাদেশের মানুষ প্রতিহিংসা বাদ দিয়ে একটা প্রতিদ্বন্দ্বিতা রাজনীতিতে ফিরতে পারে কিনা? আপনাদের দায়িত্ব কিনা সেই উদ্যোগটি নেয়ার? আপনারা এখন ব্যাকফুটে আছেন, আপনারা বলতেই পারেন, কিন্তু বিএনপির সঙ্গে সেই সমঝোতার করার প্রচেষ্টাটা খুবই অন্তর থেকে আপনারা করবেন কিনা? দেখেন সুলতানুর রহমান, আমরা আমাদের পার্টি বাংলাদেশ আওয়ামী লীগ এই উদারতা নিয়ে কাজ করেছে। দীর্ঘ 15 বছর 7 মাস রাষ্ট্র পরিচালনা করেছেন, শান্তির সুবাতাস সৃষ্টি করেছেন। আজকেও আপনার কথার সঙ্গে আমি তাল মিলিয়ে বলতে চাই, আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমিও চাই বাংলাদেশে প্রতিহিংসা রাজনীতি কবর রচনা হোক, আমরা যেন একটি প্রতিদ্বন্দ্বিতাময়ী সুস্থ ধারার রাজনীতিতে বাংলাদেশ যেন ফিরে আসতে পারে, এটি আমার কাম্য। তো সেই ক্ষেত্রে গত 15 বছরে আপনারা যে ভুল ভ্রান্তি গুলো করেছেন, সেগুলি আইডেন্টিফাই করে আপনারা কি একটু দুঃখ প্রকাশ করতে পারেন? শুরুটা আপনারাই করলেন না হয়। দেখেন, আপনি যতই আমাকে উত্তেজিত করেন, আমি এই মুহূর্তে উত্তেজিত হব না। আপনি বলেছেন তাই আমি বলছি। আমি আপনাদের কর্মীদের মনের কথাগুলো বলছি। এখানে অনেকেই আমাকে মন্তব্য করছেন। বহু ঘটনা বাংলাদেশে রয়েছে। আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে 22 বার হত্যার চেষ্টা করা হয়েছে। আমি কি ভুলে যাব? আমার হৃদয় থেকে কি সেগুলো মুছে ফেলা যাবে? আমি সারা বাংলাদেশে লক্ষ লক্ষ নেতা কর্মীর বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে। জাহাঙ্গীর কবির নানক, আমি বলছি, আপনাদের এই কথাগুলো তো আমরা সবাই জানি। আপনি না বলেছেন যে আপনারা বড় উদার মনের দল, আপনি না বলেছেন যে শেখ হাসিনা কোকর মৃত্যুর পরে খালেদা জিয়ার বাড়িতে গেছিলেন, রাইট? রহমান, আমি আপনাকে বলি, আমরা যদি উদার ভিত্তিক একটি রাজনৈতিক দল না হয়ে থাকি, তাহলে আপনি নির্বাচনটি একবার পার্থক্য করেন তো। এবারে নির্বাচনে একটি ভোট কেন্দ্র পড়ে যায়নি, অগ্নিদগ্ধ হয়নি। এবারে নির্বাচনে কোনো প্রিজাইডিং অফিসার দগ্ধ হয়নি। এবারে নির্বাচনে কোনো ভোটাররা দগ্ধ হয়নি। কারণ আমাদের নেত্রী শেখ হাসিনা বলেছেন যে নির্বাচনকে বর্জন করার জন্য শান্তিপূর্ণ উপায়। তিনি যদি বলতেন নির্বাচনকে প্রতিহত করো, বাংলাদেশ আওয়ামী লীগের সেই ক্ষমতা রয়েছে বাংলাদেশের মাটিতে সুস্থভাবে নির্বাচন করা। ইউনুসের বাধ্যতার পক্ষেও সম্ভব ছিল না। কিন্তু আমরা সুস্থ ধারার রাজনীতি চেয়েছি, আমরা একটি সুষ্ঠু পরিবেশ চেয়েছি। যেই কারণেই তো আজকে বাংলাদেশে একটি পরিবেশে নির্বাচন হয়েছে। আমাদের নেত্রী শেখ হাসিনা সেই কারণে নির্বাচন হয়েছে। কিন্তু একবারে ভেবে দেখেন তো, এর আগের নির্বাচন কত মানুষ মারা গেল, কত গাড়ি পোড়া গেল, কত বাসের ভিতরে যাত্রী সহ অগ্নিদগ্ধ হলো, কত মায়ের কোল খালি হলো। জি, সেই জন্যই আমি বলছি আমরা আগে বাড়তে পারি কিনা। আচ্ছা, বুঝতে পারছি, আপনারাও কেউই ভুলবো না, আমরা এই আর কি এরকমই আমরা কোনো কিছু করি নাই, এটাকে কি আমাদের দুর্বলতা মনে করে? অনেকেই তাই মনে করে যে আপনাদের করার সক্ষমতা নাই দেখে আপনারা করেন নাই কিছু। না, এটি সঠিক নয়, এটি ভুল ধারণা। ওকে, ঠিক আছে, ভুল ধারণা। এটি আমাদের তন্ত্রের প্রতি শ্রদ্ধা। তারেক রহমান
জামাতের আমির শফিকুর রহমানের বাসায় গেছেন, তিনি নাহিদ ইসলামের বাসায় গেছেন, এবং এট দ্য সেম টাইম খুলনায় আওয়ামী লীগের অফিসে আবার আগুন করা হয়েছে, ভাঙচুর আগুন দেওয়া হয়েছে। চাঁদপুরে একটা দেখলাম আওয়ামী লীগের অফিসে আগুন দেওয়া হয়েছে, বিভিন্ন জায়গায় কর্মীদেরকে গ্রেফতার করা হয়েছে। এগুলো তাহলে কিসের আলামত? আপনার কাছে কি মনে হয় 24 শেষ হয়ে গেছে, নাকি এখন নতুন ফর্মুলায় তারেক রহমানের নেতৃত্বে এতদিন ছিলেন ডক্টর ইউনূস, এখন সেই ভূমিকাটি, সেই দায়িত্ব কি তারেক রহমান কাঁধে তুলে নেবেন বলে মনে হচ্ছে আপনাদের? আমি কিন্তু খুব সমস্ত বিষয়টি নিয়ে আমি কিন্তু খুব আতঙ্কিত। কোন দিকে যাবে বাংলাদেশ? নবনির্বাচিত সরকার কিভাবে এই বাংলাদেশকে নিয়ে যেতে চান? এই বাংলাদেশের ৬২% মানুষের প্রতিনিধি বাংলাদেশ আওয়ামী লীগকে নিশ্চিন্ত করার জন্য আর কি পরিকল্পনা রয়েছে? নাকি সুস্থ ধারায় সকল মানুষকে সম্পৃক্ত করবে দেশের উন্নয়নে? এই বিষয়গুলি প্রশ্ন রয়েছে, যে প্রশ্ন জিজ্ঞাসা, যে বিষয়গুলি সুলতানা রহমান বলা যাবে না। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়, দেখা যাবে, অপেক্ষা। তো সবকিছুর জন্য অপেক্ষা করতে আপনি বলছেন, তো 18 মাস তো আপনাদের দলের নেতা কর্মী সমর্থকরা অপেক্ষা করেছে। তো এই অপেক্ষার কি কোনো সময়সীমা আছে, যে কতদিন অপেক্ষা, আর কত আপনাদের কর্মীদের প্রাণ গেলে আপনাদের অপেক্ষার প্রহর শেষ হবে? আপনারা আপনাদের দেশ কর্মীদের, জি বলুন। আপনি এটাকে সময় দিয়ে সময় কষ্ট করে যুদ্ধ হয় না, মারামারি হয় না। আমরা তো মারামারি করতে চাচ্ছি না, আমরা চাচ্ছি দেশকে একটি সুস্থ ধারায় ফিরে আসুক। দেশটিকে ইউনূস ধ্বংস করে দিতে সমস্ত খাত, শিক্ষা, অর্থ, কৃষি থেকে শুরু করে এবং আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে যে বিশৃঙ্খলা তৈরি হয়েছে সমস্ত কিছু ধ্বংস করে দিয়েছে। সর্বশেষ যা ছিল সবই ধ্বংস করে দিয়েছে। তাহলে আমাদের কি উপায়? এখন উপায় হলো একটি জাতীয় ঐক্যমতের ভিত্তিতে দেশটিকে পরিচালনা করা, প্রতিহিংসাকে পরিত্যাগ করা। এই প্রতিহিংসা যদি পরিত্যাগ করে যদি রাজনীতিটা করা যায়, তাহলে অবশ্যই সকলেই দেশ উপকৃত হবে। জি, আপনার কাছে কি মনে হয় এই সরকার, তারেক রহমানের সরকার কি আওয়ামী লীগের প্রতি নমনীয় হবে? আপনার কাছে কি মনে হয়? এই উত্তরটি যে আমি এখন দিতে পারবো না সুলতানা। ওকে, বুঝতে পেরেছি। আমি কিন্তু যেই আলামত মর্নিং শোজ দ্য ডে, কথায় প্রকাশ করেছি, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। বুঝতে পেরেছি। যদি নমনীয় না হয়, যদি সবার রাজনীতি করার পথ উন্মুক্ত না করে, আপনারা কি করবেন? আমরা নিশ্চয়ই হারমোনিয়াম আর তাবলা বা তানপুরা বাজাবো না। আমরা আমাদের রাজনীতি করব, আমরা দলকে সংগঠিত করব, আমরা দলকে সুসংগঠিত করব, আমরা দলকে নিয়ে সামনের দিকে এগিয়ে যাব। তারপর কাম হবে। ওকে, এখন মর্নিং শোজ দ্য ডে যদি হয়ে থাকে, এই যে কয়টা ঘটনার কথা আমরা বললাম, যেসব জায়গায় আওয়ামী লীগের অফিস খোলার চেষ্টা করা হয়েছে সেখানে পুলিশ গিয়ে হামলা চালিয়েছে, তাদেরকে আটক করেছে, বিএনপির এবং ছাত্র দলের কর্মীরাও গিয়ে হামলা চালিয়েছে, তো এই নমুনা তো কি আপনারা মনে করেন কোন শুভ নমুনা? এটা হতে পারে নাকি এটা বিচ্ছিন্ন? শুভ নমুনা হতে পারে, এটা শুভ নমুনা অবশ্যই হতে পারে না। আপনাদের কর্মীরা যেমন আপনাদের নির্দেশনা ছাড়াই পার্টি অফিস খুলতে উদ্যোগ নিয়েছে, ঠিক তেমনি করেই তাদেরও দলের সেন্ট্রাল কমান্ডের কোনো নির্দেশনা ছাড়াই তারা নিজ দায়িত্বে এলাকায় এগুলো করতে পারে তো নাকি? এটা কি এই মুহূর্তে ঠিক? আমি ব্যক্তিগতভাবে আমার সকল নেতা কর্মীদেরকে বলবো যে একটু অপেক্ষা করুন, একটু দেখুন, একটু বুঝুন, তারপরে পদক্ষেপ দিন, নতুবা অনেক বড় ভুল। তো আজকে এই পর্যন্তই, কিন্তু প্রশ্নগুলো এখানেই শেষ নয়। এই দেশ, এই রাজনীতি, এটা আমাদের সবার। আপনি, আমি, আমরা সবাই মিলে গড়ে তুলব সচেতনতার একটা মঞ্চ। আপনার ভাবনা, আপনার চিন্তা এবং আপনার মতামত আমাদের দরকার। তাই কমেন্টে লিখে জানান এই মুহূর্তে আপনি কি ভাবছেন এবং আপনি কোন দিকে তাকাচ্ছেন। রিপাবলিক অ্যান্ড পলিটিক্স কেবল খবর বা বক্তব্যের জায়গা নয়, এটা একটা ভিন্ন মতের প্ল্যাটফর্ম। এখানে প্রশ্ন করার সাহস আছে, সত্যের পেছনে ছুটে চলার স্পর্ধা আছে। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ একটা ক্লিকেই হতে পারে হাজারো অন্ধকার ভেদ করে আলো খোঁজা শুরু। ফিরছি পরের পর্বে আরো খোলামেলা বিশ্লেষণ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।